আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে সিয়াম সাধনার শুরু হয়ে গিয়েছে প্রথম রমাজান। তো বিশেষত বিএনপি সরকারের একেবারে শুরু, গতকাল থেকেই মূলত তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তো গতকালকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। যেই ভাষণটি যথেষ্ট বিশ্লেষণধর্মী এবং প্রথা ভেঙে তিনি নতুন আঙ্গিকে বা নতুন যে যাত্রার সূচনা সেটা তিনি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি শুরুতেই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং নবীজির আদর্শে বা ন্যায় ইনসাফের ভিত্তিতে তিনি রাষ্ট্র করার দৃঢ় প্রত্যয়, এবং তার পিছনে আহ, কারো ছবি তিনি রাখেননি হয়তো ইচ্ছাকৃতই। তিনি শুরুতেই বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, আমার একটি প্ল্যান আছে। হয়তো এটাও একটা প্ল্যানের অংশ। তিনি মরহুমা বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো ছবি রাখতে পারতেন, আইনগত তো বিধিনিষেধ ছিলই না। তো সেই জায়গায়ও তিনি রাখেননি। দীর্ঘদিন পরে আমরা স্বজন হারানোর বেদনা মুক্ত একটি প্রধানমন্ত্রী ভাষণ দেখলাম, যেখানে তিনি নিজের পরিবারে কোনো গুণগান গাননি, নিজের পরিবারে কোনো না পাওয়ার বেদনা তিনি তুলে ধরেননি, বরং তিনি মৌলিকভাবে একেবারে সীমিত পরিসরে 11 মিনিট সামান্য একটু বেশি সময়ের ভিতরে জাতির উদ্দেশ্যে একটি কাঙ্ক্ষিত একটি ভাষণ দিয়েছেন। তার ভাষণে উঠে এসেছে একেবারে আপামর সারা বাংলাদেশের সকল মানুষের কথা। তিনি রমজানকে, যেই রমজানে বিশেষত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাকে রোধ করার জন্য তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এবং যেই যাদের যাদের কাজ করার দায়িত্ব তাদেরকে তিনি যথারীতি নির্দেশ দিয়েছেন, নিরবচ্ছিন্নের জন্য বিদ্যুৎ এবং গ্যাস থাকে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং তিনি আরো বেশ কিছু সিস্টেম ভেঙে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন বিএনপি থেকে নির্বাচিত কেউ শুল্কমুক্ত গাড়ি আমদানি করবে না, কোনো প্লট নিবে না। এবং তিনি সবচেয়ে বড় যে বিষয়টা, পরশুদিন তিনি যে গিয়েছেন, স্মৃতিসৌধে গিয়েছেন শ্রদ্ধা জানাতে, সেখানে তিনি নিজের গাড়ি ব্যবহার করেছেন, সরকারি গাড়ি ব্যবহার করেননি, পতাকা সম্বলিত গাড়ি ব্যবহার করেননি। এবং তার গাড়ি বহরে মাত্র 4টি গাড়ি ছিল, যেখানে ইতিপূর্বে আমরা দেখতাম প্রধানমন্ত্রী কোথাও গেলে সেখানে 12, 14, 15টা গাড়ি থাকতো, এবং মানুষের ব্যাপক একটি মানুষকে দাঁড় করিয়ে রেখে তারপরে তাদের যাতায়াত, এবং গাড়ির সামনে পিছে থাকতো, ফ্ল্যাগ থাকতো, যে কারণে মানুষ একটা আতঙ্কগ্রস্ত হতো। প্রত্যেকটা মানুষ তারা একটা সময় ওই জায়গায় স্থবির হয়ে যেতে বাধ্য হতো। ঠিক সেই জায়গা থেকে তিনি মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার স্বার্থে তিনি নিজের গাড়িতে পতাকা ব্যবহার করেননি। তিনি ঘোষণা দিয়েছেন বিশেষ বিশেষ কোনো মিটিং যেগুলি হবে, বিদেশি কোনো মিটিং হবে, সেই সময় তিনি পতাকা বাহিত গাড়িতে উঠবেন। এছাড়া তিনি এগুলি করবেন না, যাতে মানুষের ভোগান্তির শিকার না হয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি আবারও সাধুবাদ জানিয়েই মূলত আমার আজকের আলোচনা শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ। আরো বেশ কিছু তথ্য পাবেন। আমরা দেখেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু আবেদনও করব, যেহেতু তিনিই বলেছেন যে চাঁদাবাজি বন্ধ করবেন, মব কালচার একেবারেই শেষ করতে চান, এবং তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চান, ঊর্ধ্বগতি ঠেকাইতে চান। আমরা গতকালকের একটি নিউজ যদি একটু আপনাদেরকে ভিডিওটি সামান্য একটু দেখাবো, একটা নিউজ পড়বো, তারপরে আমি এই বিষয়ে একটু কথা বলছি। পুরো মার্কেট বন্ধ থাকবে আজকে, সব বন্ধ করে সব বন্ধ করে মানে আপনারা যা পারেন করেন, প্রয়োজনে মার্কেট বন্ধ হবে, সব মার্কেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। ইনি সকলকে আহ্বান করতেছেন, দোকানদারকে, যে বন্ধ করে দাও দোকান। এভাবেই মূলত একটি মব সৃষ্টি করতে চাইছেন। ঘটনাটা যদি আমরা একটু পড়তে চাই, যে রমজান উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি করতে রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দায়িত্বে ছিলেন ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। আমরা তাকে যথেষ্ট ভালো করেই চিনি, যে তিনি যথেষ্ট বেশি বিগত যে 1.5 বছরে তিনি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকার সবচেয়ে বড় কারিগর যদি আমরা কাউকে ক্রেডিট দিতে চাই, সে আব্দুল জব্বার মন্ডল সাহেব তার ভিতরে অন্যতম। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে গত 10 দিনের ব্যবধানে সোলার দাম কেজি প্রতি 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সোলার দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ক্রয় মূল্য বেশি বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, কিন্তু পণ্য ক্রয় সংক্রান্ত ক্যাশ মেমো দেখতে চাইলে তার কোনো মেমো নেই বলে জানান। মেমো ছাড়া উনি ক্রয় করে নিয়ে এসছেন। বুধবার 18 ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরও একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে
মেসার্স দেওয়ান ট্রেডার্সকে 5,000 টাকা জরিমানা করা হলে মোহাম্মদ আলী ভুট্টো নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতির পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারকে আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন হুমকি ধামকি করেন, যেটা আমরা ভিডিওতে দেখলাম যে যা পারেন আপনি করেন, দোকান বন্ধ করে দিব, দোকান বন্ধ করে দাও, এই ধরনের বিভিন্ন হুমকি আমরা দেখেছি। এক পর্যায়ে অন্যান্য দোকানদার ও খুচরা ব্যবসায়ীদেরকে ডেকে মব সৃষ্টির চেষ্টাও করেন বলে জানা যায়। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার জানান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দেওয়া ওই ব্যক্তি জরিমানা পরিশোধ করবেন না জানিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন, হইচই শুরু করেন এবং বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। আব্দুল জব্বার মন্ডল আরও জানান, এমন পরিস্থিতিতে ওই ব্যক্তিকে মোহাম্মদ আলী ভুট্টো ইস্যুটি সমাধানের তাদের সমিতির অফিসে গিয়ে আলোচনার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন এবং দাঁড়িয়ে থেকেই অন্যান্য ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং মব সৃষ্টি করতে থাকলে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘটনাস্থল ত্যাগ করেন। তার মানে এক রকম ভাবে লেজ গুটিয়ে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হন, যেটা সবচেয়ে অপমানকর একটা বিষয় যে একজন ম্যাজিস্ট্রেট তিনি মবের ভয়ে সেখান থেকে চলে যান। আমরা তো বিভিন্ন সুশীলদের সময় দেখেছি, তাদের আলোচনা দেখেছি যে বিগত 1.5 বছর মবের কালচার ছিল এবং আজ কালকে দেখলাম মাসুদ কামাল তিনি অলরেডি স্ট্যাটাস দিয়েছেন যে বিএনপি নির্বাচিত হওয়ার পর থেকে মব কালচার বন্ধ হয়ে গেছে। তো এই মব কালচার যদি বন্ধ হয়ে যায় থাকে তাহলে এটা আসলে কি, এটার বিষয়ে কি স্পেসিফিক কোনো বক্তব্য দিয়েছেন জনাব মাসুদ কামাল সাহেব? ওনারা তো সবসময় এই একটা শ্রেণীকে কোণঠাসা করার জন্য, বিশেষত এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য, ইউনূস সাহেবকে বিতর্কিত করার জন্য নানাভাবে তারা কথা বলেছেন। তারই একটা অংশ হচ্ছে বিগত সময় মব কালচার ছিল। তো মব কালচার যদি বিগত সময় থেকে থাকে, এটা কোন মব কালচার যে একজন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং তাকে সেখানে উদ্যত্ত আচরণ করা, যেটা কোনোভাবে আমরা সভ্য সমাজ এটা কামনা করি না। তাকে যখন বলা হয়েছিল জরিমানা করা হোক, তাকে যখন বলা হয়েছিল ঠিক আছে তা আপনাদের সমিতির অফিসে গিয়ে আমরা এটা সমাধান করি, সমিতি অফিসে গেলে সেখানে আরো লোকজন থাকতো, সমিতির আরো কর্মকর্তা থাকতো, তিনি সেটাও প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি ওই জায়গাতেই সকল ব্যবসায়ী যারা আছে দোকানদার তাদেরকে জড়ো করে একটা মাপ করার চেষ্টা করেছেন। এই বিষয়ের কঠিন হতে হবে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি এই বিষয়টা হস্তক্ষেপ করেন এবং তিনি যদি এটার একটি দ্রুত ব্যবস্থা নেন, যেহেতু এটা জাতীয় গণমাধ্যম সকল মিডিয়াতে এসেছে, এটা আমার মনে হয় তার অগোচরে থাকার কথা নয়, কারণ তিনি একজন সচেতন মানুষ, তিনি সব খবরাখবর রাখেন, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমি এটা বিশ্বাস করতে চাই যে এই খবরটা তিনি জেনেছেন। যেহেতু তিনি জেনেছেন আমার বিশ্বাসের জায়গা থেকে, তাহলে আমি এটাও আশা করব যে তিনি দ্রুত ওই ব্যক্তিকে আইনের আওতায় আনবেন এবং তার থেকে যথাযথ যে ব্যবস্থা নেওয়ার আইনগত সেই ব্যবস্থাটা তিনি বাস্তবায়ন করবেন। সেটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ আগামীর ভবিষ্যৎ আসলেই মব কালচার মুক্ত আমরা একটি বাংলাদেশ পেতে পারি। সাথে আমরা আজকে আর একটা নিউজ দেখলাম যে ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ, অর্থাৎ ফ্যামিলি কার্ড কিভাবে বিতরণ করবেন, কোন এলাকা থেকে বিতরণ করবেন বা কর্ম পদ্ধতিটা কিভাবে হবে, কিভাবে শুরু করবেন, এই বিষয় নিয়ে মূলত একটি আলোচনা হবে যেটা সভা ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমি এই বিষয়ে দু একটি কথা বলতে চাই। সেটা বলতে চাচ্ছি যে আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জে দেখেছি যে এক দম্পতি ভুয়া এই ফ্যামিলি কার্ড দেওয়ার নামে তারা টাকা হাতিয়ে নিচ্ছিল জনগণ থেকে। তো এই ধরনের ভুয়া কার্ড, যেখানে ভুয়া কার্ডের নামে টাকা হাতিয়ে নিতে পারে, সেই জায়গায় অরিজিনাল কার্ড দেওয়ার নামে কি টাকা হাতিয়ে নেবে না তার কি গ্যারান্টি আছে? এই বিষয়টা তো মাননীয় প্রধানমন্ত্রীকেই নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে এখন আর নতুন করে কোনো চাঁদাবাজি হবে না, সরকারি অনুদান নিতে গিয়ে কারো যেন কোনো দিতে না হয়, ঘুষ দিতে না হয়, সেই বিষয়টা তাকে নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আমার মনে হয় এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র একটা মূলধনই হবে। কারণ আমি 2,000 টাকা মাসে পাবো, সেই কার্ড পেতে গিয়ে যদি আমার 10-12,000 20,000 টাকা চলে যায়, সেটা হবে আমার জন্য সবচেয়ে কষ্টের একটা জায়গা। আমি আমার জনগণের জন্য বা আমার দেশের প্রান্তিক শ্রেণীর যে গরিব মানুষ তাদের দিকে, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারা ভবিষ্যতে টাকা পাবে সেই আশায় তারা ঘুষ দিয়ে এই কার্ডটা নেবেন, সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা যেমন দেখে আসছি যে 15,000 টাকা সরকারি একটি চাকরির জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে হচ্ছে, অর্থাৎ এই 3 লাখ 5 লাখ টাকা তার তুলতে 4-5 বছর চলে যাচ্ছে এই সরকারি টাকা যদি বৈধ বেতন থেকে ধরি, তখন সে বাধ্য হয়ে কি করে, সে অনৈতিকতার আশ্রয় নেয়, সে ঘুষের আশ্রয় নেয়, সে যেভাবে পারে দুর্নীতিগ্রস্ত হয় এবং অবৈধ পন্থায় টাকা হাতিয়ে সে অল্প দিনের ভিতরে তার এই টাকাটা সে উঠিয়ে নেয়। এভাবেই দেখেছি আমরা যখন কোর্ট কাছারিতে প্র্যাকটিস করেছি, তখন দেখেছি যে কোর্টের একেবারে ন্যূনতম একজন
পেশকার থেকে নিয়ে একজন পিয়ন পর্যন্ত তারা কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যে কোনো একটা ফাইল দেখতে যাবেন, আপনি ফাইলের যে কোনো একটা পিটিশন দিতে যাবেন বা একটা যে কোনো একটা পরামর্শ নিতে যাবেন, আপনার থেকে উৎকর্ষে টাকা নেবে। এমনকি আপনি হাজিরা দিতে যাচ্ছেন, সেইখান থেকে আপনাকে টাকা দিতে হচ্ছে, যেটা আপনার নিয়মতান্ত্রিক প্রাত্যহিক যেই শিডিউলটা, যে আজকে আপনার 20টি মামলা হাজিরা ডেট আছে ওই কোর্টে, 20টি মামলা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই তারা নামিয়েছে। সেই জায়গায় আপনি হাজিরা দিতে যাবেন, আপনি 100-200 টাকা দিয়ে তার থেকে হাজিরা দিয়ে আসতে হচ্ছে। তো এই ধরনের অনৈতিকতার আশ্রয় মানুষ কখন নেয়? যখন সে অনৈতিকতার আশ্রয়ের মাধ্যমেই মূলত সে চাকরিটা নিয়ে থাকে। আমাদের এই সিস্টেমটা পুরাটাই পাল্টাতে হবে। যেহেতু আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, জনাব তারেক রহমান তিনি বারবার বলেছেন তার বিভিন্ন ধরনের প্ল্যান আছে, আইহাবা প্ল্যান বলে তিনি সেটা স্পষ্ট করেছেন, এবং নির্বাচনী যতগুলি তিনি ক্যাম্পেইন করেছেন প্রত্যেকটা ক্যাম্পেইনে তিনি বিভিন্ন ধরনের প্ল্যানের কথা বলেছেন। এবং চাঁদাবাজি মুক্তের বিষয় দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনিও একটি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমি ভালো লেগেছে তার ঘোষণাটা। তিনি বলেছেন যে এখন থেকে আমি যদি তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যে ঠাকুরগাঁও 1-এর যে কোনো এলাকায় যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় অপরাধ বা যে কোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। অর্থাৎ তিনি জানতে চেয়েছেন, এটা আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। 7ই জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতিমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে, শীঘ্রই রেসপন্ড করব। তো এই যে যে তার একটি উদ্যোগ, এটাকে আমরা সাধু মানছি। এই উদ্যোগটা আমার মনে হয় উনি হয়তো একজন এমপি হিসেবে এই কথাটা বলেছেন, কিন্তু তিনি যেহেতু একজন মহাসচিব, একটি দলের প্রধানের পরে দ্বিতীয় স্তরেই আছেন, প্লাস এবং সরকারের এখন তিনি গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন, তাকে আমি আহ্বান করব এই বিষয় ব্যবস্থাপনা যেন জাতীয় পর্যায়ে সকল এমপি মহোদয় নিয়ে থাকেন, এবং রাষ্ট্রীয়ভাবে প্রধান মন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান যেন এই স্পেসটা দিয়ে রাখেন, এবং এটার জন্য যথেষ্ট লোকবল নিয়োগ দিবেন, যে প্রত্যেকটা মেসেজে যেন যথাযথ রিপ্লাই দেওয়া হয়, এবং সেটা যেন তদন্ত সাপেক্ষে সেটার একটা মানে চূড়ান্ত একটি নিষ্পত্তি করা হয়। এমন না যে আমরা শুধু বিভিন্ন অনৈতিকতার কথা জানালাম, দুর্নীতির কথা জানালাম বা চাঁদাবাজির কথা জানালাম, আপনারা জানলেন এতটুকুই, বা আমাদেরকে হয়তো একটা ফিরতি মেসেজ দেন ধন্যবাদ দিয়ে, যেটা অটোমেশনের পদ্ধতিতে চলে আসে, সেটা আসলে খুব বেশি কাজ হবে না। কাজ হবে তখন যে আপনি আমার মেসেজটা পাওয়ার সাথে সাথে আপনি হয়তো ন্যূনতম 1 দিন বা 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ এমন একটা টাইমের ভিতরে সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন, এবং আপনি সেই জায়গায় গিয়ে আপনি তদন্ত করবেন, দেখবেন, এবং দেখার পরে সেটা একটা সলভ করবেন, সলিউশন করবেন। যদি দেখেন সত্যিকার অর্থে আমার বক্তব্য সত্য, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনবেন। যদি দেখেন বক্তব্য সত্য নয়, তাহলে আমাকে ফিরতে একটি মেসেজ দিয়ে অবহিত করবেন যে জনাব আপনার যেই ছিল বক্তব্য ছিল, সেই বক্তব্যটা আসলে যথাযথ নয়, আমরা এই তদন্ত করেছি। আপনার থেকে যদি এর বিষয়ে কোনো ব্যাখ্যা থাকে, আপনি আবার নতুন করে ব্যাখ্যা দিতে পারেন। অনেক সময় দেখা যায় সরকারি তদন্তে অনেক বিষয় স্পষ্ট হয় না, কারণ মানুষ ভয়ে বলে না, মানুষ অনেক সময় অনেক কিছু গোপন করে যায়, সে কারণে অনেক সময় এই তথ্য নাও আসতে পারে। সে কারণে বলছি যে এভাবে ফিরতি মেসেজের মাধ্যমে যদি ওই অভিযোগকারীকে পুনরায় আবারও সুযোগ দেওয়া হয় যে আমাদের এই যে তদন্ত প্রতিবেদনের টিমের যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে আপনি আবার নতুন করে কথা বলেন, সে যদি ফিরতি আবার একটি রিপ্লাই কমেন্ট করেন, তখন বিষয়টা কিন্তু সুরাহা করা আরো সুবিধা হবে। প্রয়োজনে ভিন্ন কোনো টিমকে দিয়ে আবার নতুন করে তদন্ত করানো যেতে পারে। আমি আহ্বান করব যে আমরা নতুন বাংলাদেশে জনাব তারেক রহমান যেভাবে নতুন করে শুরু করতেছেন, তিনি প্রথা ভেঙে ফেলেছেন, যেহেতু তিনি প্রোটোকলের যে সিস্টেম সেটা ভেঙেছেন, তিনি যে সরকারি গাড়ি সেটা ব্যবহার করছেন না, তিনি নিজের প্রাইভেট যে নিজের পার্সোনাল যে ড্রাইভার তাকে নিয়ে চলছেন, নিজের জ্বালানি ব্যবহার করতেছেন নিজের গাড়ির টাকার, এবং ফ্ল্যাগবিহীন যে গাড়ি সেটা তিনি ব্যবহার করতেছেন। এর মাধ্যমে তিনি একটি নতুনত্ব এনেছেন। ইভেন তিনি গতকালকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ছবি তিনি পিছনে রাখেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকাটা একেবারেই আমরা আশা করেছিলাম যে সেটা থাকবে, সেটাও তিনি রাখেননি, বরং তিনি পিছনে আমাদের যে কালিমা, পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা তিনি লেখা একটি রেখেছেন, যেটা আসলেই আমাদের দৃষ্টি কেড়েছে। তো আমরা তার থেকে নতুনত্ব চাচ্ছি। তিনি বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি নবীজির আদর্শে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন। এই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজগুলি করতে হবে সেটা তাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি আঞ্জাম করতে না পারেন, তাহলে এগুলি সবই হবে শুধুমাত্র কথার কথা। যেমন আমরা যদি দেখি সারা বাংলাদেশে যেগুলি আমাদের একেবারে চাউর হয়ে গিয়েছে, আমরা সকলেই জানি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং রাস্তায় যতগুলি
বাস স্টপেজ, প্রত্যেকটা বাস স্টপেজ থেকে যেই হারে চাঁদা নেয় এই চাঁদাগুলি বন্ধ করতে হবে। আমরা দেখেছি মাদারীপুরের এক এমপি না এক এমপি ফরিদপুরেরই শরীয়তপুরের পীরজাদা হানজালা তিনি ঘোষণা দিয়েছেন যে তার এলাকায় আজ থেকে চাঁদাবাজি বন্ধ এবং তার যে স্ট্যান্ড আছে পাঁচতর বাস স্ট্যান্ড সেই স্ট্যান্ডে 1 টাকা কেউ চাঁদা নিতে পারবে না। তিনি সেটা ঘোষণা দিয়েছেন এবং সেটা নিশ্চয়তা দিয়েছেন যে তিনি সেটা নিশ্চিত করবেন যে এখান থেকে চাঁদা কেউ উঠাইতে পারবে না। এইভাবে ঘোষণা যদি প্রত্যেকটা এমপি দেন এবং সেটা আন্তরিকের সাথে দেন, এমন না যে গণভোটে যেমন বিএনপি উপরে উপরে বলেছিল হ্যাঁ কিন্তু ভিতরে নাকি তাদের না ছিল, যেমন আজকে মেজর অফ হাফিজ সেটা স্পষ্ট করেছেন যে মূলত গণভোটে বিএনপি অবস্থান নিয়েছিল পক্ষে কারণেই যে ডক্টর ইউনূস সাহেব নাকি তিনি বলেছিলেন যে গণভোটে যদি আপনারা রাজি না হন তাহলে আমি নির্বাচনই দিব না। এরকম একটা অবস্থার উপরে ভিত্তি করে তখন বিএনপি তারা ছলচাতুরির আশ্রয় নিয়ে নাকি তারা তখন বলেছিল ঠিক আছে আমরা গণভোটের পক্ষে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ভিতরে ভিতরে গণভোটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের অলমোস্ট বেশিরভাগ ভোটারই এই গণভোটের বিপক্ষেই তারা ভোট দিয়েছেন। এটা আমরা নিশ্চিত হয়েছি, কারণ এনসিপি তাদের শতভাগ ভোট গণভোটের পক্ষে, জামাতের শতভাগ, ইসলামিক সকল দলগুলির শতভাগ ভোট পক্ষে এসেছে। তো ইসলামিক দলগুলি সব মিলে ভোট পেয়েছে 35-38%, আর বিএনপি পেয়েছে 50%। তো সকল ভোটই তো আসার কথা ছিল গণভোটের পক্ষে, কিন্তু গণভোটে বিজয় হয়েছে মাত্র 60% ভোট গণভোটের পক্ষে, আর বাকি ভোটগুলি গণভোটের বিপক্ষে পড়েছে। তার মানে বিএনপির বড় একটা অংশ গণভোটের বিপক্ষে গেছে, এটা স্পষ্ট বোঝা যায়। তো এখন আমি আবেদন করব যে যেহেতু আমরা নতুনভাবে সরকার গঠন করছি, বাংলাদেশ একটা রাজনৈতিকভাবে ভঙ্গুর, প্রশাসনিকভাবে ভঙ্গুর, একেবারে ভঙ্গুরতার ভিতর দিয়ে আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন। গত 1.5টা বছর গিয়েছে, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানে অনবরত এক একটা দাবি এবং ইউনূস সরকারকে চাপে ফেলানোর জন্য, তাকে একেবারে ফল করানোর জন্য যতভাবে চেষ্টা ছিল, যেহেতু তিনি নির্বাচিত সরকার নন, প্রশাসনও তাকে সেভাবে সহায়তা করে নাই, যে কারণে তিনি হয়তো ঠিকঠাক ভাবে কাজ করতে পারেননি। এখন যেহেতু একটি নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকার থেকে আমরা অন্তত আশা করব যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অ্যাক্টিভলি তারা কাজ করেন এবং বিশেষ করে যারা সচিব আছেন, আমলা আছেন, তারা তো আমরা জানি বিগত 16 বছরেরই ফসল, তাদেরকে যাচাই বাছাই করে যেন বিএনপি কাজে লাগান, প্রয়োজনে কিছু বাতিল করেন, প্রশাসনের থেকেও কিছু বাতিল করেন। এভাবে যদি করতে পারেন তাহলে আমরা নতুন একটি বাংলাদেশ দেখবো। সাথে সাথে সর্বশেষ আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা খুবই উদ্বেগের সাথে দেখছি যে এখন অব্দি খাতা কলমে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ। তো একটা দল নিষিদ্ধ থাকা অবস্থায় তাদের অফিস খোলা এবং সেখানে পতাকা টানানো এবং বিএনপির নেতারা সেই অফিস খুলে দেওয়া, এটা একেবারেই দুর্ভাগ্যজনক। আপনাদের যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগকে ফেরত আনতেই চান তাহলে সেই যে নির্বাহী যে আদেশ আছে সেটা আগে প্রত্যাহার করতে হবে। আমার কথা হচ্ছে আইনগতভাবে করেন, আইনগতভাবে করার পরে সত্যিকার অর্থে জনগণ তাদের সাথে যে বিহেভ সেটা করবে। কিন্তু আপনারা সেটাও প্রত্যাহার করেননি, মাত্র সরকার গঠন করলেন, কিন্তু আপনাদের নেতারা বিভিন্ন জায়গায় এই অসামঞ্জস্য কাজগুলি করলো, অনৈতিক কাজ, এগুলি বেআইনি কাজ। এরও একটা ব্যাখ্যা আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি। আশা করি ভবিষ্যৎ রাজনীতি স্পষ্টভাবে হবে এবং মাঠের আন্দোলন থেকে আমরা সরকারের যেই সংসদের আন্দোলন বা সংসদের সেটা আমরা খুব শক্তভাবে দেখতে চাই, যে কোনো বিরোধিতা সেটা সংসদে করা হবে, যে কোনো সমালোচনা সেটা সংসদে হবে। আমরা জনগণ শান্তি চাই, এই শান্তির প্রত্যাশা করেই আজকে আমি সকল দলকে আহ্বান করব যে আপনাদের যে কোনো দাবি দেওয়া বক্তব্য আপনারা সংসদে পেশ করবেন এবং যে কোনো উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা আচরণ বা যেই ভাঙচুর, জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ, এই ধরনের কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান রেখেই আমি আজকের নতুন বাংলাদেশের উদীয়মান যে বাংলাদেশ বা যে নতুন যে বাংলাদেশের সূচনা জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে চলছে, তার আমি আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।